আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব স্যার বলছি। একটু দেখার চেষ্টা করি আমরা তোমাদের জন্য আজকে কী ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ক্লাস 9 এবং 10-এর যারা সায়েন্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় আছো, তোমাদের হচ্ছে উচ্চতর গণিত একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার 7। তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ এখানে হায়ার ম্যাথ, অর্থাৎ আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 7, দ্যাট মিনস মানে হচ্ছে অসীম ধারা নিয়ে একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। এখন প্রশ্ন হতে পারে যে ক্লাসটা কি সম্পূর্ণ বইয়ের উপর হবে কিনা, কিংবা কোনো স্পেসিফিক কোনো বোর্ড কোশ্চেনের উপর হবে কিনা। না, আমরা এই ক্লাসটা জাস্ট তোমাদের নেব অসীম ধারার এক্সাম বেসড আলোচনা। অর্থাৎ আমাদের এখানে যারা অফলাইনে পড়াশোনা করছে এদের মধ্যে অনেকেরই হচ্ছে স্কুলে এই চ্যাপ্টারটা রয়েছে, আমরা ক্লাসে অফলাইনে করাতে পারি নাই, সেই সেন্সে কালকে হচ্ছে আমাদের পরীক্ষা উপলক্ষে তুমি আজকে আমার এই 25 থেকে 30 মিনিটের যে ভিডিওটা আছে এটা দেখার মাধ্যমে কীভাবে তোমার প্রিপারেশনকে স্ট্রং করবে সেই স্বার্থে মূলত হচ্ছে ক্লাসটা করানো। দেখো, যদি তোমাকে প্রথমত প্রশ্ন করি যে অসীম ধারা নিয়ে কিছু কথা বলি। দেখো, অসীম ধারা হচ্ছে আমার হায়ার ম্যাথ চ্যাপ্টার কত বলো আমাকে? 7। অসীম ধারা হচ্ছে আমার হায়ার ম্যাথ চ্যাপ্টার কত বলো আমাকে? 7। আর সসীম ধারা যেটা রয়েছে, এই সসীম ধারা হচ্ছে আমাদের জায়ার ম্যাথ চ্যাপ্টার 13। কিন্তু যারা 9 কিংবা 10-এ আছো অনেকেরই কিন্তু এই চ্যাপ্টারটা নাই, দ্যাট মিনস সসীম ধারা নাই। সবচেয়ে সুন্দর হতো তোমাকে জায়ার ম্যাথ পড়ে যদি আমি হায়ার ম্যাথটা পড়াতে পারতাম। যেহেতু আমি এক্সাম বেসড আলোচনা করছি, সেই সেন্স থেকে আমি ধরে নিচ্ছি তোমরা ধারার কিছুই পারো না। কিছুই পারানো থেকে শুরু করে আমি তোমাদের সম্পূর্ণ ক্লাসটা প্রোভাইড করছি ইনশাল্লাহ। দেখো, তাহলে আমরা মোটামুটি হচ্ছে অসীম ধারা থেকে পরীক্ষায় কী কী আসে বা পরীক্ষায় কী কী আসতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। অসীম ধারা থেকে তোমাদের পরীক্ষায় যা যা আসতে পারে তা হলো অসীম ধারা। যদি কেউ আমাকে প্রশ্ন করো স্যার ধারার কনসেপ্ট একটু বলেন, আমরা তো বলেছি আমরা বেসিক ক্লাসটা নিচ্ছি না, এরপর দু একটা কথা না বললেই নয়। ধারা হচ্ছে জাস্ট তুমি মাথায় রাখবা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে, তুমি সাপোজ কোনো একটা নির্দিষ্ট সিকোয়েন্স তৈরি করলে, সিকোয়েন্স মানে হচ্ছে তুমি একটা অনুক্রম তৈরি করলো, অনুক্রম। ওকে স্যার, অনুক্রমের কনসেপ্ট কি? সাপোজ জোড় সংখ্যা হচ্ছে একটা অনুক্রম, বিজোড় সংখ্যা হচ্ছে একটা অনুক্রম। আমি যদি তোমাকে কখনো বলি যে 2, 4, তারপর হচ্ছে 6, 8, 10, এরপর হচ্ছে 12 ইত্যাদি, এটা হচ্ছে একটা অনুক্রম। দ্যাট মিনস এটাকে আমরা ইভেন নাম্বারের অনুক্রম বলতে পারি, মানে জোড় সংখ্যার অনুক্রম বলতে পারি। একইভাবে যখন তোমাকে বলবো 1, 3, 5, 7, 9 ইত্যাদি, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার অনুক্রম। ওকে, তাহলে আমরা অনুক্রম চেয়ে ফেলছি। অনুক্রম হচ্ছে এর মাঝখানে কমা থাকে এবং সে যে কোনো একটা সিকোয়েন্স হতে পারে, বাট কোনো একটা কন্ডিশনের অধীন হবে, কোনো একটা শর্তের অধীন হবে। যেমন তোমাকে আমি এখানে জোড় সংখ্যা দিয়েছি, এটা হচ্ছে একটা অনুক্রম, এখানে বিজোড় সংখ্যা দিয়েছি, এটা হচ্ছে আরেকটা অনুক্রম। ওকে, এখন এই অনুক্রমের মাঝখানে কমা না দিয়ে যখন তুমি প্লাস চিহ্ন দিয়ে ফেলবা, দেখো অনুক্রমের মাঝখানে তুমি যদি কমা না দিয়ে প্লাস চিহ্ন দিয়ে ফেলো তখন সেটা ধারা হয়ে যাবে। এমনকি প্রশ্ন করতে পারো স্যার মাইনাস দিলে কি ধারা হবে না? মাস্ট হবে। সাপোজ তোমাকে তুমি কখনো বলে 2 প্লাস মনে করো এখানে 4, এরপর হচ্ছে প্লাস মনে করো 6, বা আগে একটা মাইনাস থাকতে পারে, কোনো ফ্যাক্ট নেই এখানে, প্লাস তোমার হচ্ছে আবার কি -8, এটা হতেই পারে। বাট তুমি যদি কোনো একটা টার্মকে মাইনাস থাকে তার টার্মকে মাইনাসটি হিসাব করবা, কিন্তু তুমি মাঝখানে প্লাস চিহ্ন বিবেচনা করবা, মিনস এটাও কিন্তু ধারা হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা যেহেতু অসীম ধারা পড়বো, আমরা তোমাকে দেখাবো কোন 3 থেকে 4টা টপিকস অসীম ধারাতে পড়লে তুমি সবসময় এখান থেকে সিকিউ কমন পেয়ে যাবা। কোন 3 থেকে 4টা টপিকস তোমাকে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, এই মুহূর্তে তোমাকে যদি আমি কখনো প্রশ্ন করি যে তোমার অ্যাটলিস্ট ধারার কনসেপ্টটা যদি আমরা শিখে ফেললাম, ধারার প্রকারভেদটা আসলে কি? দেখো, ধারা হচ্ছে বেসিক্যালি কত প্রকার, এটা বলার আগে তোমাকে বলতে হবে ধারার দুভাবে সংখ্যা জাস্ট ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে পদ সংখ্যার উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে স্ট্রাকচার মানে গঠনের উপর ভিত্তি করে। গঠনের উপর ভিত্তি করে ধারা দু প্রকার, একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর। সমান্তর কোনটা? সমান্তর হচ্ছে, দেখো তোমাকে যদি আমি একটা ধারা লিখে দিই 2 + 4 + 6 + 8 ইত্যাদি, তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি সবসময় যেখানে 4 থেকে 2 গেলে 2 থাকে, 6 থেকে 4 গেলে 2 থাকে, 8 থেকে 6 গেলে 2 থাকে। যে ধারার পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের যে বিয়োগফলটা সেম থাকে তাকে বলে সমান্তর ধারা। এখানে প্রত্যেকটা জায়গায় তুমি দেখো বিয়োগফলটা সেম আছে। একইভাবে গুণোত্তর হচ্ছে বিয়োগফলের জায়গায় জাস্ট তুমি ভাগফল লিখে দেবা, দ্যাটস এনাফ। যে ধারার পরবর্তী এবং পূর্ববর্তী পদের ভাগফলটা সেম, ভাগ করলে সেম আসে, ভাগ করলে সেম চলে আসে, তার নাম হচ্ছে গুণোত্তর ধারা। ওকে,
তাহলে আমরা সমান্তরাল গুণোত্তর চিনে ফেলেছি। আর পদসংখ্যার উপর ভিত্তি করে ধারা দু প্রকার, যে ধারার পদসংখ্যা হচ্ছে অসীম তার নাম অসীম ধারা, যে ধারার পদসংখ্যা তোমার সসীম দ্যাট মিনস কাউন্ট করা যায় তার নাম হচ্ছে সসীম ধারা। তাহলে বেসিক্যালি তুমি যদি ধারার কখনো প্রকারভেদের কথা আমাকে বলো, তোমাকে এগুলোর উপর ভিত্তি করে চিন্তা করতে হবে। আসলে আমার টার্গেট তোমাকে এগুলো শেখানো না, আমার টার্গেট তোমাকে কালকের পরীক্ষা অর্থাৎ ধারা থেকে কি কি জিনিস পড়লে তুমি অসীম ধারায় পুরোপুরি কমন পেয়ে যাবা, ওইটি হচ্ছে আমার টার্গেট মূলত। তাহলে আমরা শুরু করছি পরীক্ষা আসার মতো কিছু কনসেপ্ট নিয়ে। ইতিমধ্যে আমরা ধারা, অনুক্রমক কিংবা ধারার যে ক্লাসিফিকেশনটা রয়েছে তোমাদেরকে কিছুটা হলো আইডিয়া দিতে পেরেছি। এখন আমার কাজ কি, যে অসীম ধারা থেকে পরীক্ষা কী কী আসবে। ওকে, আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখো, অসীম ধারা থেকে পরীক্ষায় আসার মতো যে টপিকস রয়েছে, যদিও চ্যাপ্টারের নাম হচ্ছে অসীম ধারা, মূলত এই চ্যাপ্টারে তোমার বেসিক্যালি কথা বলা হয় অসীম গুণোত্তর ধারা নিয়ে। খেয়াল করো, চ্যাপ্টারের নাম অসীম ধারা, কিন্তু এখানে কথা বলা হয় কী নিয়ে বলো আমাকে, অসীম গুণোত্তর ধারা নিয়ে। ঠিক আছে, তো প্রত্যেকটা ধারার কিন্তু কিছু কনসেপ্ট আছে, ওগুলো তোমার জেনারেল ম্যাথে হলো অনেক সুন্দর করে পড়তে পারতে তোমরা, যদি আমরা হায়ার ম্যাথে করছি এরপরও তোমাকে আমি কিছু কনসেপ্ট থ্রো করছি, তুমি একটু আমার থেকে দেখে নাও। আমরা যদিও চ্যাপ্টারের নাম অসীম ধারা, বাট এখানে বেসিক্যালি অসীম গুণোত্তর ধারা নিয়ে কথা বলছে। এই কথাটা একটু বুঝতে হবে সবাইকে। এটা কেমন একটু তোমাকে বলি, সাপোজ কোনো একটা ধারা তোমাকে লিখে দিচ্ছি এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, লাস্ট মুহূর্তে তোমার লিখলাম হচ্ছে প্লাস এ আর টু দি পাওয়ার হচ্ছে n-1। যদি তোমাকে প্রশ্ন করে ফার্স্টে এটা কী ধরনের ধারা, তা তুমি আমাকে কী অ্যান্সার দেবে? তুমি অ্যান্সার দেবে যে স্যার আপনি হয় বিয়োগ করেন নাহলে ভাগ করে দেখেন। আসলে বাস্তবে ভাগ করলে অ্যান্সার মিলে যাবে। দেখো, এ আর ভাগ হচ্ছে অ্যান্সার আর, আবার এ আর স্কোয়ার ডিভাইড বাই কী বলো আমাকে, এ আর মানে কিন্তু আর, ভাগ করলে কিন্তু অ্যান্সার মোটামুটি আর থাকছে। এর মানে কি, এখানে ভাগফলটা সেম। তো তুমি আমাকে বলো দেখি, ভাগফলটা সেম হয়ে গেলে তুমি এটাকে কী ধারা বলবে বলো আমাকে? মাসপে তুমি এটাকে বলবে গুণোত্তর ধারা। ওকে, তারপর গুণোত্তর ধারা চিনে ফেলছি, যেখানে বেসিক্যালি কী আছে বলো আমাকে, গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমার ভাগফলটা সেম দেখা যাচ্ছে এখানে। আর এখানে প্রথম যে পদটা, প্রথম পদকে সবসময় কী দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়। আর যে ভাগফলটা বের হয়েছে, এই ভাগফলটাকে বলা হয় সাধারণ অনুপাত। তাহলে আর কে বলা হয় সাধারণ অনুপাত, মাথা রেখে রে সবাই। ঠিক আছে, আমি এখনও তোমাকে বলে নেই পরীক্ষায় কী আসবে, তোমাকে জাস্ট গুণোত্তর ধারা শেখাচ্ছে। এই গুণোত্তর ধারার কনসেপ্ট দিয়ে মোটামুটি বেশ কিছু কোশ্চেন তোমার তৈরি হচ্ছে। তোমার বইয়ের যদি তুমি কখনো মেইন বইয়ের পরীক্ষা আসার জন্য বলছি, তুমি তোমার মেইন বইয়ের 11, 12, 13, 14 যদি এই 4টা ম্যাথ খুব ভালো করে পারো, তোমার জন্য ধারা একেবারে দুধ ভাত। ঠিক আছে, মাত্র 4টা ম্যাথ, 11, 12, 13 আর 14, এই 4টা পারলে তোমার জন্য অসীম ধারা থেকে ইনশাল্লাহ কোনো কোশ্চেন প্রবলেম হবে না। এটা তোমাকে আমি কনফার্ম করলাম। ঠিক আছে, তাহলে কি বললাম তোমাকে, এটা হচ্ছে বিশেষ করে আমার একটা গুণোত্তর ধারা, কারণ এখানে ভাগফলটা সেম আসছে। একটু আগে তোমাকে আমি এটাই বলেছি। এবার পরবর্তী একটা অবজারভেশন তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু তোমার গুণোত্তর ধারা পুরোপুরি শিখে ফেলছি। এখন দেখো গুণোত্তর ধারার কিছু সূত্র আছে, এ প্লাস এ আর স্কোয়ার, মনে করো সামনে চলার উপরে আছে। এখন দেখো তোমাকে আমি বললাম আমাকে 100তম পদ বের করে দাও, তো তুমি আমাকে কীভাবে বের করে দেবে? এটা যে একটা গুণোত্তর ধারা এইভাবে চলতেছে, তোমাকে বললাম আমাকে 100তম পদ বের করে দাও, তাহলে তুমি কী স্টাইলে বের করবা? দেখো 100তম পদ না, গুণোত্তর কোন একটা ধারার n তম পদ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ আর n-1। তাহলে 100তম পদ হবে প্রথম পদে সাধারণ অন্তর, কিন্তু অনুপাত কিন্তু এখানে আর কিন্তু অন্তর না, সরি অন্তরটা হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হয়, আর অন্তর তোমার থাকে হচ্ছে সমান্তর ধারায়, মাথা রেখো এটা। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ অনুপাত মনে রাখবা। ঠিক আছে, অনুপাত সাধারণ অনুপাত কত আর, তাহলে এন এর মান যেহেতু 100তম পদ, তাহলে এখানে পড়বে 100 - 1 সমান এ আর টু দি পাওয়ার কত বলো আমাকে 99। এর মানে কোনো একটা গুণোত্তর ধারার তুমি n তম পদ কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারছো। কোনো একটি গুণোত্তর ধারার n তম পদ বের করার সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 99, অর্থাৎ 100তম পদ তুমি n তম পদের সূত্র দিয়ে অনায়াসে বের করে ফেলতে পারতেছো। এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। তাহলে আমরা ফার্স্ট অফ অল সবাই একটা ফর্মুলা লিখে রাখি, যে কোনো একটি গুণোত্তর ধারার n তম পদ বের করার সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। তাহলে সবাই লিখে রাখো, তুমি এটার সাথে যে কোনো পদ বের করে ফেলতে পারবা। গুণোত্তর ধারার n তম পদ বের করার সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। এবার গুণোত্তর ধারার হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। দেখো সমষ্টি এর মানে কি আসলে তোমাকে একটু দেখাচ্ছি।
এটাকে এসএন দিয়ে প্রকাশ করা হয়। এসএন ইকুয়াল সূত্র হচ্ছে ফার্স্টের দুইটা, খেয়াল করো। এটা হয় কখন জানো, যখন আর মানটা 1 থেকে বড় হয়। আরটা হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আর, তখন আর মানটা 1 থেকে ছোট হয়। দেখো একটু চিন্তা করে দেখো, তোমার সাপোজ তোমাকে আমি একটা ধারা দিচ্ছি 2 যোগ 4 যোগ কত 8 যোগ 16 যোগ হচ্ছে 32। আচ্ছা ফার্স্ট অফ অল তুমি ডিফাইন করো, এটা একটা প্রবলেম কিন্তু তোমাকে শেয়ার করছি আমি। তুমি আমাকে ফার্স্ট অফ অল এটা বলো দেখি, এটাকে সমান্তর নাকি গুণোত্তর ধারা বলো আমাকে। তুমি ফার্স্ট অফ অল আমাকে এই কথা বলতে হবে, এটাকে সমান্তর নাকি গুণোত্তর। খেয়াল করো তুমি এখানে তোমার কোন একটি ধারার কিন্তু প্রথম পদ দেওয়া আছে ইকুয়াল টু, এবং আর এর মানটা তুমি দেখো 4কে 2 দ্বারা ভাগ করলে যা হয়, 8কে 4 দ্বারা ভাগ করলে তাই হয়। কিন্তু এর মানে কমপক্ষে 3টি পদ ছাড়া তুমি কখনো কোনো ধারাকে ধারা বলতে পারবে না। তুমি শুধু একটা ভাগ করলে কিন্তু হবে না, আরেকটা ভাগ করে দেখতে হবে। 16 ভাগ 8 মানে কিন্তু 2 মনে রাখবা। কমপক্ষে 3টি পদ টেস্ট করা ছাড়া কোনো একটি ধারা কী ধরনের ধারা এটা বলা যাবে না। কিন্তু 3টার চেয়ে বেশি তুমি টেস্ট করতে পারবা, কোনো সমস্যা নাই। 3টা মানলে বাকিগুলো মানে আমাদের ক্লাসে, এটা কোনো প্রবলেম না। তাহলে বলো দেখি আমাকে এই আর এর মান কত বলো আমাকে, ভাগ 4 ভাগ 2 মানে হচ্ছে 2। আর এর মানটা আমরা 2 পেয়ে গেছি। আমাকে বললো আপনি আমাকে 5টি পদের সমষ্টি বের করে দেন। তুমি বলতে পারো যে স্যার এই 5টি পদ তো বের করে একেবারেই সোজা, কারণ এই 5টাকে আমরা যোগ করব, যোগ করলে যা হয় আমরা সমষ্টি পেয়ে যাব। এই 5টি পদের সমষ্টি বের করে একেবারেই সোজা, আসলেই তো সোজা। বাট তুমি যদি সূত্র দিয়ে করো তাহলে তোমার জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে। এখন বলবো স্যার সূত্র কত কষ্টের জিনিস, এটা মুখস্থ রাখতে হবে কেন? আমি তো এটার মাধ্যমে যোগ করে দেখতে পারি। দেখো আজকে আমি 5টি পদ বলছি, যখন তোমাকে 100টি পদ বলতাম, 200টি পদ বলতাম, 300টি পদ বলতাম, তখন তুমি কিন্তু কষ্ট করতে হতো তোমাকে এভাবে লিখতে 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 একেবারে 100, 150, 200, 300 সবগুলো পদ কিন্তু তোমাকে আগে লিখা লাগতো, লিখে তারপর ক্যালকুলেটারের মধ্যে যোগ করা লাগতো। এর মধ্যে যদি বাই চান্স একটা ভুল হয়ে যায় তাহলে তো কিছু করারই নেই, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে, এই জন্য মূলত সূত্রটা আসছে। এখন তুমি আমাকে বলো দেখি আর মানটা যে 2 আসছে, 2 কি 1 থেকে বড় নাকি ছোট বলো আমাকে। নিশ্চয় হচ্ছে 2টা হচ্ছে 1 থেকে বড়, অর্থাৎ এই আর মানটা 1 থেকে বড়। আর মানটা 1 থেকে বড় হলে এটা হচ্ছে সূত্র। খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এসএন ইকুয়াল হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 2। দেখো এর মান 2, সূত্র পে করতেছে। আর মানটা কত, তাও 2। টু টু দি পাওয়ার কত, এন এর মান কত, কয়টি পদ বলছি, 5টি পদ, 1 2 3 4 5, পদের সংখ্যা হচ্ছে 5। আচ্ছা ওকে, -1 ডিভাইড বাই কত, আর -1 মানে হচ্ছে 2 -1। আলটিমেট অ্যান্সার হচ্ছে 2 ইন্টু টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 মানে 1 মানে হচ্ছে 31 সমান সমান 62 হচ্ছে অ্যান্সার। নিচে 1 দিতে হয় না। তাহলে এখন তুমি যোগ করে দেখো, চেক করে। 4 2 হচ্ছে 6, 6 8 6 আর 8 হচ্ছে কত, 14, 14 আর 16 হচ্ছে 30, 30 আর 32 কত, 62। দেখো তোমার কিন্তু ডিরেক্ট অ্যান্সার মিলে গেছে। তাহলে আলটিমেটলি কী হলো বলো আমাকে, আমরা কয়টা সূত্র শিখলাম তোমাদের। ফার্স্ট শিখলাম যে গুণোত্তর কোন একটি ধারার n তম পদ বের করার সূত্র। এরপর শিখলাম কি, গুণোত্তর কোন একটি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এক্ষেত্রে সূত্র তোমার 2টা হতে পারে, একটা হচ্ছে আর মানটা 1 থেকে বড় হলো হচ্ছে একটা, আর মানটা 1 থেকে ছোট হলো হচ্ছে আরেকটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারা নিয়ে আলোচনা। কিন্তু মনে রাখবো আমি তোমাকে একটা কথা বলেছিলাম, 4টা ম্যাথ তোমাকে আমি করাবো। এই 4টা ম্যাথ 11 12 13 কত বলো আমাকে, 14। এই 4টা ম্যাথ থেকে যা করানো হবে এগুলোই তোমার পরীক্ষা আসবে। এবং তুমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা, এই 4টা ম্যাথ করার পরে তুমি জাস্ট মেন বইয়ের 4 নাম্বার সৃজনশীল বইয়ের ফরম্যাট দেখে করে ফেলবা, দ্যাটস এনাফ। আর কিচ্ছু লাগবে না, তোমার প্রিপারেশন কমপ্লিট। তাহলে কী করবা, 4টা ম্যাথ 11 12 13 14, এখান থেকে 4 ধরনের ম্যাথ করবা, আর উদাহরণ 4 নাম্বারটা করবা, দ্যাটস এনাফ। আমি তোমাকে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে ম্যাথ করে দিচ্ছি। 11 থেকে একটা, 12 থেকে একটা, 13 থেকে একটা, 14 থেকে একটা করে দেওয়ার পর তুমি নিজে নিজে প্রিপারেশন নিতে পারবে। এই ধারায় এই জন্য অনেকটাই সহজ, মনে রাখবা। তাহলে এখন আমরা কী কাজ করবো একটু দেখো সবাই। আমরা অলরেডি সূত্র তোমাকে শিখে ফেলাম। নাম্বার 1, গুণোত্তর ধারার হচ্ছে n তম পদের সূত্র হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস n। 2 নাম্বার, সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার হচ্ছে n -1 ডিভাইড বাই হচ্ছে r মাইনাস 1, r গ্রেটার দেন হচ্ছে 1, বা হচ্ছে আমরা চাইলে এখানে আরেকটা সূত্র লিখতে পারি, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই কত, 1 মাইনাস r, আর মানটা হচ্ছে 1 থেকে ছোট। কিন্তু মনে রাখবা মোস্ট ইম্পর্টেন্ট যে ফর্মুলা, যে সূত্র দিয়ে চ্যাপ্টার অনেক কাজ করা হয়, যে কোনো একটি গুণোত্তর ধারা যদি অসীম হয়ে যায় তখন তার নাম হয়ে যায় অসীম গুণোত্তর ধারা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা। আর অসীম গুণোত্তর ধারার যে সমষ্টি তার নাম হচ্ছে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি, এই অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল হচ্ছে a বাই 1 মাইনাস r। s ইনফিনিটি সমান কি, a বাই 1 মাইনাস r।
এই যে ইনফিনিটি, এই ইনফিনিটি মানে কিন্তু মনে রাখবো হচ্ছে অসীম। তাহলে এস ইনফিনিটি সমান কত বলো আমাকে, এ বাই 1 মাইনাস স্যার, দ্যাট মিনস মানে কি, এটাই হচ্ছে কিন্তু আমাদের পাওয়ারফুল ফর্মুলা। কিন্তু কথা আছে স্যার, এটা হয় কখন, আর এর মানটা 1 থেকে বড় হয় যখন। স্যার এটা হয় কখন, আর এর মানটা 1 থেকে ছোট হয় কখন, যখন। স্যার এটা হয় কখন, আর এর মানটা পরম মান আর লেস দ্যান 1 হয় যখন। স্যার এটার মানে কি, এটার মানে হচ্ছে আর এর মানটা -1 থেকে বড় +1 থেকে ছোট হলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। আর এর মানটা -1 থেকে বড় +1 থেকে ছোট হলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। যাদের আর এর মানটা এই রেঞ্জের মধ্যে নাই তাদের কখনো অসীমতক সমষ্টিও কি নাই। তোমার বইয়ের যে 11 নম্বরের যে কয়টা ম্যাথ আছে, এই 11 নম্বর ম্যাথগুলো থেকে পরীক্ষায় 2 মার্কের কোশ্চেন আসতে পারে। এবং তোমার বইয়ের হচ্ছে 11 নম্বর যে ম্যাথ আছে, এই 11 নম্বর ম্যাথের মধ্যে 5টা অঙ্ক আছে, এর মধ্যে একটার মধ্যে অসীমতক সমষ্টি থাকে না। ঘ নাম্বার 4 নাম্বার যেটা আছে 11 ঘ। তাহলে আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করি এই সূত্রটা কি। এই সূত্র হচ্ছে কোনো একটি অসীম গুরুত্ব ধারার যে সমষ্টি তার নাম অসীমতক সমষ্টি, এবং তার সূত্র হচ্ছে এটা। আর তার শর্ত হচ্ছে আর এর মানটা -1 থেকে বড় +1 থেকে ছোট হবে। তোমার বইয়ের 11 নম্বর যে কোশ্চেন আছে, 11 ক, খ, গ এবং ও নম্বর, এই 4টা ধারার মধ্যেই এস ইনফিনিটি আছে, শুধুমাত্র ঘ নম্বরে নাই। কেন? ঘ নম্বর শর্ত মানে নাই। যদি তুমি প্রশ্ন করছো আপনি এটা করাই দেন, আমি তোমাকে এটা করে দিচ্ছি, প্রবলেম না। আমরা 11 ও নম্বরটা করাচ্ছি তোমাদের, ঠিক আছে? তোমরা চ্যাপ্টার 7-এর 11 হচ্ছে ও নম্বরে চলে যাও। দেখো 11 ও নম্বরটা কি আছে। 11 ও নম্বরটা তোমাকে বলেছে হাফ প্লাস -1/4, এরপর তোমাকে বলেছে +1/8 প্লাস -1/16 প্লাস ডটের চিহ্ন। ক্লিয়ার? এখন দেখবো তোমার এখানে সাধারণ পদ এর মানটা আসলে কত, মানে প্রথম পদটা এর মান কত। দেখো এটা একটা ধারা যার এর মান হচ্ছে হাফ, এটা একটা ধারা যার আর এর মানটা হচ্ছে, দেখো দ্বিতীয় পদ দিচ্ছি, ভাগ দিব কিন্তু ভাগ না দিয়ে গুণ করে উল্টে দেব। দ্বিতীয় পদ হচ্ছে ভাগ প্রথম পদ, বাট আমরা দ্বিতীয় পদ দেওয়ার পরে প্রথম পদ দিব, বাট এটা উল্টে দিব আর কি, 2/1 হবে। কাটাকাটি করে কত আসে অ্যান্সার? 2। দ্যাট মিনস অ্যান্সার কত হবে? -1/2, হাফ হচ্ছে অ্যান্সার। আচ্ছা বলো দেখি, আর এর মান যদি -1/2 হয় সে কি 1 থেকে ছোট না? দেখো গ্রাফ যদি সংখ্যা রেখা তুমি দেখো, এটা 0, এটা হচ্ছে 1, -1, এটা -1/2, এটা হচ্ছে +1/2, এটা হচ্ছে 1। তাহলে কি হলো লজিকটা বলো আমাকে? আর এর মান যদি কখনো -1/2 হয়, আর এর মান যদি কখনো -1/2 হয়, সে কিন্তু এই শর্তের মধ্যে আছে -1 থেকে বড় কিন্তু +1 থেকে ছোট। এর মানে কি হলো বলো আমাকে? এর মানে মাস্ট বি এই ধারার অসীমতক সমষ্টি থাকবে, থাকলে পরে সমষ্টি বের করবা। সুতরাং তুমি লিখবা যে অতএব ধারাটির অসীমতক সমষ্টি হবে, ধারাটির অসীমতক সমষ্টি হবে। দেখো লেখালেখির যে বিষয়গুলো তবু উদাহরণ ফলো করলে বুঝতে পারবা, এটার জন্য বাড়তি কোনো কাজ করার দরকার নেই। তুমি উদাহরণটা ফলো করবা, তুমি বুঝে ফেলতে পারবা লেখালেখির যে বিষয়গুলো আছে, যে ফরম্যাট কেমন করে হবে। তুমি আমার থেকে কনসেপ্ট নিয়ে নাও। অতএব ধারাটির কি বলো আমাকে? ধারাটির অসীমতক সমষ্টি কি হবে? এস ইনফিনিটি ইকুয়াল হচ্ছে এ বাই কি আর 1 - 8। দ্যাট মিনস মানে কি? মানে হচ্ছে এর মানটা কত? এর মানটা হচ্ছে আমাদের হাফ। ওকে, 1 - আর এর মানটা কত? -1/2। আমাদের অ্যান্সারটা কত হবে? হাফ ডিভাইড বাই 1 - +1/2। লসাগু করলে হাফ, এটা গুণ করে উল্টে দিলে এখান থেকে বের হবে 3/2। তাহলে উল্টে গেলে কি হবে? 2/3। কাটাকাটি চলে গেলে অ্যান্সার 1/3। এটা হচ্ছে আমার অসীমতক সমষ্টি। তাহলে 11 নম্বর ফুল কমপ্লিট। তোমার 11 নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। 11 নম্বর ম্যাথ নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না তোমাদের, কারণ হচ্ছে 11 মধ্যে এই কনসেপ্টটাই কিন্তু রয়েছে, আর কিছু না। তাহলে আমরা কি করবো বলো আমাকে? আমরা ফার্স্ট অফ অল তোমাদের কী শিখিয়েছি বলো? ফার্স্ট অফ অল তোমাদের অনুক্রম শিখিয়েছি। পড়া কিন্তু অনেক আছে, আমি তোমাদের বলেছি। আমরা ক্লাসের মতো করে কিংবা পেইড কোনো কোর্সের মতো করে তোমাদের পড়াচ্ছি না, আমরা জাস্ট কালকে পরীক্ষায় এই উপলক্ষে পড়াচ্ছি। 4টা ধরনের ম্যাথ থেকে 4টা ম্যাথ করে দেবো তোমাদেরকে। আর ফার্স্টে তো কিছু বেসিক কনসেপ্ট দিয়েছে, ধারার ফুল কনসেপ্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে মোটামুটি অসীমতক সমষ্টি কখন থাকে বলো আমাকে? যখন কোনো একটি ধারার আর এর মানটা -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়, তখন তোমার এই ধারার যে সমষ্টি থাকে তার নামই হচ্ছে কি সমষ্টি বলো আমাকে? অসীমতক সমষ্টি। মনে রাখবে সবাই। আচ্ছা এখন বলবো স্যার আর এর মানটা 1 থেকে বড় হলো আপনি বলছেন, 1 থেকে ছোট হলো আপনি বলছেন, -1 থেকে বড় +1 থেকে ছোট হলো বলছেন। যদি অন্য কিছু হয়, যে আর মানটা 0 হয়, যদি আর মানটা -1 থেকে আরও ছোট হয়, দেখো আমি তোমাকে কিন্তু ক্লাসের ব্রিফিং করছি না, তারও কিন্তু কনসেপ্ট আমাদের বইয়ের মধ্যে আছে। আংশিক সমষ্টির কনসেপ্ট আমাদের বইয়ের মধ্যে আছে। অনুক্রম থেকে সাধারণ পদ বের করা, সাধারণ পদ থেকে অনুক্রম বের করা, সব আমাদের বইয়ের মধ্যে আছে। আমার টার্গেট এখন সেগুলো করানো না, আমার টার্গেট পরীক্ষায় যেগুলো আসে সেগুলো করানো, ঠিক আছে?
তাহলে মোটামুটিভাবে আমরা অ্যান্সার করলাম তোমাদেরকে 11 নম্বর যে ম্যাথগুলো আছে এগুলো এই স্টাইলে করে ফেলতে পারবা। আর যারা শর্ত মানবে না, শর্ত মানে কি, আর এর মানটা -1 থেকে বড় কিন্তু +1 থেকে ছোটো যাদের হবে না তারা বুঝবা ওই ধারার সমষ্টি থাকতে পারে কিন্তু অসীমতক সমষ্টি নাই। অসীমতক সমষ্টি কার থাকে? অসীম গুরুত্ব ধারার। কখন থাকে? যখন আর এর মানটা -1 থেকে বড়, +1 থেকে ছোট হয়। আর কি সাধারণ অনুপাত কীভাবে বের করে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ক্লিয়ার? এটা হচ্ছে ধারা থেকে তোমার মূলত এই ব্যাখ্যাগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, আমরা একটু পরবর্তী কনসেপ্ট তোমাদের শেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা এবার 12 নম্বর ম্যাথমেটিক্সে তোমাদের জন্য যাবো। 12 নম্বর ম্যাথমেটিক্স আমরা দেখার চেষ্টা করব। এই 12 নম্বর ম্যাথে কি আছে, আমরা যখন একটা ম্যাথ তোমার চুজ করলাম, এখানে তোমার দুটো ধারা দেওয়া আছে। আমরা ক নম্বরে সাপোজ করছি, আমাকে বলেছে প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। আমি ফার্স্টে মনে করি এই এস এর মানে কি জানো? এস মানে সামেশন, মানে সমষ্টি, আর এর মানে হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এস এন ইকুয়াল সূত্র কি? এস এন ইকুয়াল সূত্র হচ্ছে তোমার বেসিক্যালি এখানে আছে ওই যে বললাম তোমাকে সূত্র না, আমরা ডিরেক্ট সমষ্টিটাকে এস এন ধরে ফেলবো। যে মনে করি এস এন ইকুয়াল হচ্ছে 7 + 7 7 এভাবে চলবে কততম পদ পর্যন্ত বলো আমাকে? n-তম পদ পর্যন্ত। দেখো যারা কোশ্চেন পড়েছো তারা একটু আবার চেক করো কোশ্চেনে কি বলছে। কোশ্চেন বলেছে এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, একেবারে ফার্স্ট থেকে শুরু করে n-তম পদ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এসএন, ঠিক আছে? এসএন মানে কি? প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে আমরা এসএন দিয়ে প্রকাশ করলাম। এস মানে সামেশন, এন মানে কি বলো আমাকে? পদ সংখ্যা। দ্যাট মিনস n সংখ্যক পদ এখানে আছে। দেখো এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। তোমরা একটু ভাগ করে দেখতে পারো। তোমরা এটা ভাগ করো, তারপর এটা ভাগ করো, দেখবে অ্যান্সার সেম পাবা না। আবার এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, দেখবে অ্যান্সার সেম পাবা না। তাহলে যখন কোনো একটা ধারা সমান্তর কিংবা গুণোত্তর কোনো কিছুই না হয়, যখন কোনো একটি ধারা সমান্তর কিংবা গুণোত্তর কোনো ধারার মধ্যেই না পড়ে, তখন সেক্ষেত্রে আমাদের করণীয় কী বলো আমাকে? সেক্ষেত্রে আমাকে তাকে সিস্টেম করে কোনো একটা ধারার মধ্যে ফেলে দিতে হবে, এরপর সমষ্টি বের করতে হবে। তোমরা একটু দেখো, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। সেটা কি বাদ দিচ্ছি আমরা এখানে? আমরা ফার্স্টে 7কে 1 বানাই ফেলবো। কেন বানাবো তুমি পরে বুঝতে পারবে। তাহলে আমি 2/7 দিয়ে ভাগ করলাম, 1 + 1 1 1 প্লাস চলবে কততম পদ পর্যন্ত বলো আমাকে? n-তম পদ পর্যন্ত চলতেই থাকবে। এবার আমরা 1কে আবার 9 বানাবো, তাহলে দুই পাশে আমরা 9 দিয়ে গুণ করবো। 9 + 99 + 999 প্লাস ডট চিহ্ন কততম পদ পর্যন্ত বলো আমাকে? n-তম পদ পর্যন্ত। যেহেতু আমরা কি করলাম, ফার্স্টে 7কে আমরা 9 বানাই ফেললাম। দেখো একবার 7 দিয়ে ভাগ করে 1 বানালাম, আবার 9 দিয়ে গুণ করে তোমার এখানে কত বানালাম বলো আমাকে? 9 বানালাম। বুঝতে হবে সবাইকে। এবার যে কাজটা, সেই কাজটা কি? যেখানে যেখানে 9 আছে, দেখো আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, বা আমাদের 9SN/7 যেখানে যেখানে 9 আছে সেখানে চাইলে কিন্তু আমরা 10 - 1 লিখতেই পারি। যেখানে যেখানে 100 আছে সেখানে 100 - 1 লিখতেই পারি, কারণ হচ্ছে 99 কমপ্লিট করা যায় এটা দিয়ে। যেখানে যেখানে 999 আছে সেখানে আমরা 1000 - 1 লিখতেই পারি। এইভাবে চলবে কতক্ষণ বলো আমাকে? n-তম পদ পর্যন্ত কিন্তু এভাবে চলতেই থাকবে। একইভাবে বাদ দেওয়ার পর দেখো কি করতে পারি, 9SN/7, অর্থাৎ আমরা এখন যেটা করব, এই প্রত্যেকটা যেহেতু লিখতে পারি এই স্টাইলে, আমরা এর প্রত্যেকটার প্রথম পদ নেব। 10 + 100 যোগ হচ্ছে 1000। এর মানে এই প্রথম পদ নিয়ে আমরা একটা ধারা তৈরি করব এবং এইভাবে কিন্তু সে n-তম পদ পর্যন্ত চলবে। একইভাবে তার প্রত্যেকটার মাঝখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। -1 + 1 + 1 দিয়ে আমরা তাও কি দেবো বলো আমাকে? n-তম পদ পর্যন্ত দিয়ে দেবো। দেখো ব্যাপারটা বুঝো কিনা সবাই। কী করলাম আমরা বলো আমাকে? প্রথম যে পদগুলো আছে, প্রথম পদগুলো নিয়ে আমরা একটা ধারা তৈরি করলাম, এবং দ্বিতীয় যে পদগুলো রয়েছে আমরা দ্বিতীয় পদগুলো নিয়ে কী তৈরি করলাম বলো আমাকে? ধারা তৈরি করলাম। এবং মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, আমরা মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে ফেললাম। এখন দেখো তোমার, এখন চাইলে আমরা সূত্র বের করতে পারি এখান থেকে। সেটা কি? দেখো সবাই একটু বা চিহ্ন, 9SN/7 ইকুয়াল, চিন্তা করো সবাই একটু। এটা কিন্তু এখন একটা গুণোত্তর ধারা, খেয়াল করছো? 100/10 মানে 10, 1000/100 মানে 10। এই 10টা হচ্ছে মূলত হচ্ছে আর এর মান। কার মান বলো আমাকে? আর এর মান। তাহলে কি হচ্ছে বলো আমাকে? আর এর মানটা কি 1 থেকে বড় হচ্ছে না? আর এর মানটা 1 থেকে বড় হচ্ছে, আবার ভাগফল সবসময় সেম আছে। ভাগফল সেম থাকার কারণে তার নাম হচ্ছে গুণোত্তর। আর আর এর মানটা 1 থেকে বড় হওয়ার কারণে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে
গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্রের মধ্যে পড়বে। দেখো গুণোত্তরের সমষ্টি বের করার সূত্রের মধ্যে কী কী শিখেছি আমি? SN = a × r⁻n - 1 ডিভাইড বাই r-1, যেখানে r মানটা 1 থেকে বড়। দেখো তোমাকে শিখিয়েছি একটু আগে। তাহলে আমরা এখান থেকে সূত্র অ্যাপ্লাই করবো কি? a মানে হচ্ছে 10, মানে প্রথম পদটা আর কি, ইন্টু r⁻, মানে 10, n মানে কততম পদ এটা কেউ জানে না, n মানে n, -1 ডিভাইড বাই হচ্ছে r-1। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এতটুকুকে আমি সূত্রের মধ্যে ফেলে দিলাম, তারপর মাঝখানে মাইনাস চিহ্ন আছে। এটা আর একটু সেন্সিটিভ, এটা অনেকেই ভুল করে। তোমাকে আমি সহজে বলি, প্রথম পদ 1, প্রথম পদের সমষ্টি কত? তাও 1। দ্বিতীয় পদ 1, তাহলে প্রথম দুটি পদের সমষ্টি কত? 2। 3 নম্বর পদ হচ্ছে 1, তাহলে প্রথম তিনটি পদের সমষ্টি কত? 3। 4 নম্বর পদ হলে কি হতো? 1ই হইতো, তাহলে প্রথম 4টি পদের সমষ্টি কত? 4। 5 নম্বর পদ হলে কি হতো? 1ই হইতো, তাহলে প্রথম 5টি পদের সমষ্টি কত? 5। 6 নম্বর পদ হলে কি হতো? 1ই তো হতো, তাহলে প্রথম 6টি পদের সমষ্টি কত? 6। এর মানে কি হচ্ছে? যতগুলো পদ হচ্ছে ঠিক তার সমষ্টি কি তত না? দুটি পদের সমষ্টি 2, প্রথম 3টি পদের সমষ্টি 3, এর মানে কি nটি পদের সমষ্টি কী হবে? n। সহজ হিসাব কিন্তু ব্যাপারটা। তাহলে এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, তুমি ডিরেক্ট n লিখে দেবা, কারণ যতগুলো পদ তার সমষ্টি ঠিক তত। চিন্তা করতে হবে সবাইকে, হ্যাঁ, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। দেখো আমরা এখন এখান থেকে যে কাজটা করবো, আমরা মোটামুটি অ্যান্সার বের করে ফেলছি প্রায়। এখন হচ্ছে আমরা ফিনিশিং দিচ্ছি এখান থেকে, বা হচ্ছে খেয়াল করে কী করতে হবে, 9SN ডিভাইড বাই হচ্ছে 7 ইকুয়াল 10 ইন্টু হচ্ছে 10⁻হচ্ছে n-1 ডিভাইড বাই হচ্ছে 10 থেকে গেলে কত হয়? 9 -n। আমার তো SN লাগবে, যে ফার্স্টে ধরেছিলাম, আমাকে তো বলেছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমি সেই SNটা কিন্তু এখান থেকে অনায়াসে বের করে ফেলতে পারি। বের করার নিয়মটাকে একটু দেখো সবাই। বের করার নিয়মটা হচ্ছে, আমি SN-এর পাশে যা আছে তার উল্টো জিনিস দিয়ে এখানে গুণ করে ফেলবো। 9/7 আছে, আমি 7/9 দিয়ে গুণ করবো, ইকুয়াল চিহ্ন। এখানে 10 ইন্টু হচ্ছে ওই যে বললাম তোমাকে 10⁻ হচ্ছে n-1 আছে ডিভাইড বাই 9, তুমি এটা দিয়ে এটাকে গুণ করছো, বাট তুমি তো এখানেও গুণ করবা, মাইনাস n কত গুণ করবা? nকে গুণ করবা কি দিয়ে? তাও 7/9 দিয়ে গুণ করবা। ওকে, আলটিমেট অ্যান্সারটা কি হচ্ছে এখান থেকে? আমি লাস্ট অ্যান্সার লিখতে চাই এখান থেকে, আমি একটু উপরে লিখতেছি লাস্ট অ্যান্সার, বা SN সমান, দেখো লাস্ট অ্যান্সার লিখে দিচ্ছি। এই দেখো এটা কাটা যাবে, 9 9 কাটা, 7 7 কাটা, তাহলে শুধু SN থাকবে কিন্তু। তাহলে এই 10কে উপর উপর গুণ করো, 7 10 70, 70 ডিভাইড বাই 9 9 81, 81 10⁻ হচ্ছে n-1। ওকে, আর এখানে -7/9 আছে। তাহলে এইভাবে তুমি চাইলে কিন্তু অনায়াসে কোনো একটি ধারা যদি সসীম মানে সমান্তর কিংবা গুণোত্তর নাও হয়, তুমি তোমার টেকনিক্যাল নলেজের মাধ্যমে কিন্তু ওই ধারাকে কোনো একটা ধারার মধ্যে ফেলে তুমি কিন্তু সমষ্টি বের করে ফেলতে পারবে। কনফার্ম থাকো। ওকে, এটা বুঝতে পারলে তোমার মাস্কটা আমাকে কমেন্টস করে জানাবে, যে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাই ফেলবে তোমরা। এটা সহজ, এটা ছিল 12 নম্বরটা। 13 নম্বর ম্যাথ যে কতটা ইম্পর্টেন্স তোমাকে আমি বুঝাতে পারবো না। এটা যে কী পরিমাণ বোর্ড পরীক্ষা আসছে হিসাব ছাড়া পুরোপুরি। 13 নম্বর ম্যাথ যেটা আছে, 13 নম্বর ম্যাথ আছে, এবং উদাহরণ 4 নম্বরে মোটামুটি এই টাইপেরই একটু মান চেঞ্জ আর কি একটা ম্যাথ আছে, শর্ট তরফের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব পাওয়ারফুল ম্যাথ কিন্তু। চ্যাপ্টার 7-এর এই 13 নম্বর ম্যাথটা মোস্ট পাওয়ারফুল ম্যাথ, আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো তোমার এই মোস্ট পাওয়ারফুল যে ম্যাথ রয়েছে, দ্যাট মিনস মানে এটাকে আমরা কত নম্বর বলেছি বলো আমাকে? এটাকে আমরা 13 নম্বর ম্যাথ বলেছি। এটা মোস্ট পাওয়ারফুল ম্যাথ কেন একটু তোমাকে ব্যাখ্যাটা দিচ্ছি। সেটা হচ্ছে এই 13 নম্বর ম্যাথের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা আমরা শেষের দিকে করব। আমার এখানে ফার্স্ট অফ অল একটা ধারা কোশ্চেনে দেওয়া থাকবে, প্রদত্ত ধারা একটা দেওয়া থাকবে, সেই ধারাটা থাকবে মোটামুটি, আমি বইটাই করাচ্ছি, 1/x + 1, 1 হচ্ছে তারপর কত বলো আমাকে, x + 1 হোল স্কয়ার প্লাস 1 হচ্ছে x + 1 হোল কিউব। দেখো এই ধারার মধ্যে x এর মানটা কিন্তু তোমার বা আমার কিন্তু অজানা, তাই না? এই ধারার মধ্যে x এবং y এর কি বলে এটাকে, x এর মানটা পুরোপুরি কিন্তু আমার পুরোপুরি অজানা, কথা বুঝছো? তাহলে আমি কিন্তু বলতে পারছি না যে x এর কোন মানের জন্য এই ধারাটির অসীম সমষ্টি থাকবে। দ্যাট মিনস মানে হচ্ছে, আমি একটু আরেকটু তোমাকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম, এটা সাপোজ একটা ধারা, এটার যদি x এর মানটা জানতাম, আজকে আমরা এই পদগুলো দিয়ে আর এর মানটা টেস্ট করতাম, আর এর মানটা টেস্ট করে তোমাকে বলতাম যে আর এর মানটা এই রেঞ্জের মধ্যে আছে, অতএব এটার অসীমতক সমষ্টি মাস্ট আছে। কিন্তু আমার তো x এর মান দেওয়া নাই, এই কারণেই কোশ্চেনে তোমার থেকে সমষ্টি ফার্স্টে চাই নাই, চেয়েছে x এর মানটা কত হলে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। মানে তোমার থেকে x এর মানটাই বের করতে বলছে,
যে এক্সের মানটা কেমন হলে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং তোমাকে সেই সমষ্টি পরে বের করতে বলছে। তাহলে ফার্স্টে তোমাকে শর্ত বের করতে হবে। আমরা এরকম জানি যে ইহে একটি কী ধারা বলো আমাকে? ইহে একটি গুণোত্তর ধারা। কেন? কারণ আমরা জানি যার প্রথম পদ এ ইকুয়াল কত বলো আমাকে? 1/x+1 এবং সাধারণ যে তোমার অনুপাত রয়েছে এটা দিয়ে আমি জানছি আর কি আর এর মানটা কত। তুমি এটা ভাগ এটা করলে যা আসবে ভাগ করো, তুমি দেখো কি আসে, ভাগ করলে অ্যান্সার 1/x+1 হোল স্কয়ার, গুণ চিহ্ন এটা উল্টে যাবে, x+1 থাকবে। তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে 1 নিচে একটা x+1 রয়ে যাবে। আমরা কিন্তু এখানে কোনো শর্ত লিখতে পারছি না, কারণ আমাকে সেই এক্সের মানটাই বের করার চ্যালেঞ্জ। মনে রাখতে হবে এই এক্সের মানটাই কিন্তু বের করা আমার জন্য চ্যালেঞ্জ। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি বলো? কি চ্যালেঞ্জ বলো আমাকে? এক্সের মানটা বের করা আমার জন্য চ্যালেঞ্জ, বুঝতে হবে সবাইকে। এখন দেখো তুমি এই যে তোমার এই যে এক্সের মান তোমাকে বের করতে হবে, তা তুমি তো জানো না অ্যাটলিস্ট যে এখানে এক্সের কোন মানের জন্য অসীমতক সমষ্টি থাকবে, বাট তুমি কনফার্ম হচ্ছে এটা একটা অসীম গুণোত্তর ধারা। কেন? কারণ এই ধারাটা অসীম দিকে যাচ্ছে এবং ভাগ করলে অল টাইম ভাগফলটা সেম আসে। ভাগফলটা সেম মানে গুণোত্তর, আর অসীম সংখ্যক পদ মানে অসীম গুণোত্তর। আর অসীম গুণোত্তর কখন থাকবে? যখন সে আরের শর্ত মানবে। তাহলে মোটামুটি হচ্ছে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি তোমাদেরকে, সেটা একটু কেমন তোমাকে বলি। এখন আমরা লিখবো, যেহেতু আমরা শর্ত জানি না, তাহলে আমরা লিখবো যেহেতু এটা গুণোত্তর ধারা, আমরা লিখবো এরকমকে যে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি পরম মান আর লেস দ্যান 1 হয়। অর্থাৎ আর মানটা -1 থেকে বড় +1 থেকে ছোট হয়। অর্থাৎ -1 থেকে বড় আর মানটা কি 1/x+1 ছিল এমন হয়। তাহলে মনে রাখবে এই শর্ত মানলেই তার অসীমতক সমষ্টি থাকবে, না হলে অসীম সমষ্টি থাকবে না। এখন এই শর্ত থেকে তোমাকে এক্সের মানটা বের করতে হবে। এই শর্তের মানে কি জানো? -1 থেকে 1/x+1 বড়, আবার 1 থেকে 1/x+1 ছোট। তাহলে আমি এখন যে কাজটা করব, এই শর্ত থেকে -1 থেকে একবার 1/x+1 বড়, অথবা 1/x+1 এটা থেকে বড় কিন্তু এটা থেকে ছোট, অথবা হচ্ছে দেখো কি হয়, অথবা হচ্ছে এটা থেকে ছোট। তাহলে -1 থেকে এটা বড় কিংবা হচ্ছে 1 থেকে ছোট, মাথায় রাখতে হবে। এখন আমরা এখান থেকে তোমাকে দুটি শর্ত তোমাকে বের করে দেব। তবে মনে রাখবা সমান চিহ্ন থাকলে আমরা এটাকে বলি সমতা বা সমীকরণ, কিন্তু এখানে লেস দ্যান আছে, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল কিংবা গ্রেটার দ্যান অর ইকুয়াল তোমাদের হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টার 6 আছে, যার নাম হচ্ছে অসমতা। অসমতা কীভাবে সমাধান করে তোমাকে একটু বলি। অসমতার ফার্স্ট টাইম হচ্ছে তুমি তো এক্স বের করবা, তুমি ফার্স্টে দুই পাশে ব্যস্তকরণ করবা, কারণ যাতে করে এক্সটা উপরে চলে আসে। -1কে উল্টালে -1ই থাকে, আর 1/x+1কে উল্টালে x+1/1 থাকে, বাট 1 দিতে হয় না, বাট আমি বোঝানোর শর্তে তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে অসমতার নিয়ম কি? যখন তুমি দুপাশে ব্যস্তকরণ করবে, সাইড নোট দিয়ে ফেলবে যে ব্যস্তকরণ করে, তখন তুমি করতে পারবা, কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা লেস দ্যান হলে এটা গ্রেটার দ্যান হয়ে যাবে। এটা অসমতার নিয়ম। কিন্তু এর মানে নিচে যদি 1 দিতে না হয়, তাহলে তোমার কি থাকছে এখানে বলো? থাকছে তোমার এখানে -1 গ্রেটার দ্যান x+1। ওকে, 1-এর কোনো ভ্যালু নেই এখানে। আবার সাইড চেঞ্জ করলে তাও অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে। সাপোজ তুমি ডান পাশটাকে বাম পাশে আনছো আর বামকে ডানে নিয়েছো, দিতে পারবা, কিন্তু গ্রেটার দ্যান আবার লেস দ্যান হয়ে যাবে। এবার তুমি এক্সের পাশে +1কে রাখতে চাচ্ছ না, তাহলে কি করবা? ওই পাশে পাঠাবা, কিন্তু অসমতার নিয়মের মধ্যে ওই পাশে পাঠানোর নিয়ম নাই। বাদ দিলে দুই পাশ থেকে সেম টার্ম বাদ দিয়ে তোমাকে তোমার কাঙ্ক্ষিত ভ্যালু বের করতে হবে। অর্থাৎ এই এক্সের পাশে +1 আছে, তুমি এখানে -1 দাও, একইভাবে তুমি এখানেও -1 দাও। সো এক্স -1 +1 কাটা লেস দ্যান -2। দেখো তুমি কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেছো এখানে, কিন্তু একটা সুন্দর একটা অ্যান্সার কিন্তু মনে রাখবা। একইভাবে যখন তুমি এখান থেকে বের করবে, আবার ব্যস্তকরণ করবা, ব্যস্তকরণ করলে চিহ্ন চেঞ্জ হবে, বা হচ্ছে -1 করে দিবা, 1 - 1, সো হচ্ছে এক্স গ্রেটার দ্যান হচ্ছে 0। তাহলে তুমি মোটামুটি ক্যালকুলেশন করে তুমি এক্সের দুটি শর্ত পেয়েছো। তুমি ক্যালকুলেশন করে এক্সের কটি শর্ত পেয়েছো বলো আমাকে? দুটি শর্ত পেয়েছো। এর মানে যখন তুমি অ্যান্সার লিখবে, তুমি লিখবে সুতরাং হচ্ছে নির্ণয় শর্ত। এখানে আমাদের অনেক স্টুডেন্ট ভুল করে,
এক্স লেস দেন -2, এখানে কিন্তু অনেকে অথবা লেখা নেই এবং লেখে এটাই বল, কারণ শর্ত যখন মানবে সে একই সাথে কখনো দুটি শর্ত মানতে পারবে না, তাকে যখন একটা শর্ত মানতে হবে, হয় এক্সের মানটা -2 থেকে ছোট হতে হবে কিংবা এক্সের মানটা 0 থেকে বড় হতে হবে। কেবলমাত্র এই দুটি শর্ত মানলেই কিন্তু তোমার এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট ম্যাথটার, কথা বলছো। ম্যাথের এখনকার সেকেন্ড পার্ট রয়েছে, আমাকে বলেছে সে অসীমতক সমষ্টি বের করে দেখাতে বলছে। তাহলে বলো অসীমতক সমষ্টি কীভাবে আমরা বের করবো? সেটা হচ্ছে আমরা আগে সূত্র পড়েছি এস ইনফিনিটি ইকুয়াল হচ্ছে a/1 - r। আমরা এখন এখান থেকে জাস্ট কি করব, a এর মান এবং হচ্ছে কার মান বলো, a এর মান এবং কার মান r মানটা বসাবো। সেটা কেমন করে? a এর মানটা হচ্ছে 1/x + 1, 1 - r এর মান হচ্ছে 1/x + 1। আমরা এখানে যদি লসাগু করি x + 1 থাকছে, উপরে x + 1 - 1, এটা জাস্ট তোমার ক্যালকুলেশন করে ফেলবা আর কি। তাহলে 1/x + 1 যদি গুণ করি x + 1টা যাবে উপরে, তারপর -1 + 1 কাটা x যাবে হচ্ছে নিচে, আলটিমেটলি কী হচ্ছে এটা কাটা যাবে 1/x হচ্ছে অ্যান্সার। তাহলে তোমার এটা হচ্ছে কিন্তু সমষ্টি। তাহলে আমরা শর্ত বের করেছি, এমনকি আমরা সমষ্টি বের করেছি। এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ ছিল আর কি। আচ্ছা, আমাদের লাস্ট ম্যাথ, যে ম্যাথটা হচ্ছে আমাদের বেসিক্যালি 14 নম্বর ম্যাথ। তোমরা জানো তোমাদের বলেছি 4 ধরনের ম্যাথ করলে মোটামুটিভাবে তোমাদের একদম প্রিপারেশনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যে ম্যাথটা করবে এটা হচ্ছে পৌনঃপুনিকের ম্যাথ, ঠিক আছে। পৌনঃপুনিকের ম্যাথ যেটাকে বলা হচ্ছে, আমরা পৌনঃপুনিকের একটা ম্যাথ করব রিকারেন্ট যেটাকে বলা হচ্ছে। এই পৌনঃপুনিক শব্দটি তোমার বেসিক্যালি আছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1-এ, কিন্তু এরপর আমরা তোমাকে ধারার সাহায্যে কিভাবে পৌনঃপুনিকের ম্যাথ কমপ্লিট করা যায় সেই প্রক্রিয়া একটু তোমাকে দেখাবো। পৌনঃপুনিক, ঠিক আছে, ধারার সাহায্যে কীভাবে কমপ্লিট করা যায় সেটা একটু তোমাকে দেখাবো। আচ্ছা, আমি একটু বড় একটা ম্যাথে তোমাদের জন্য চয়েস করি, ঘ নম্বর ম্যাথটা। তাহলে তোমাদের 14 নম্বর ঘ নম্বর করাচ্ছি, যাতে করে একই সাথে তোমার ওই প্রত্যেকটা ম্যাথের ইফেক্টটা এখানে পড়ে যায় এবং তুমি এই সিস্টেমে কিন্তু কাজটা করবা। তাহলে পৌনঃপুনিকের 14 নম্বর ম্যাথের হচ্ছে আমরা করব হচ্ছে ঘ নম্বর, ঠিক আছে। ঘ নম্বর তোমাকে বলা হচ্ছে 3.0403, খেয়াল করো, ঠিক আছে। 3.0 কি 403, দ্যাট মিনস 4-এর উপরে পৌনঃপুনিক আছে, 3-এর উপরে পৌনঃপুনিক আছে। আমরা এটাকে, এই ভগ্নাংশকে বলা হয় পৌনঃপুনিক ভগ্নাংশ। আমরা এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব, সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। ওকে, আমাদের কিন্তু একটা অলরেডি কিন্তু পৌনঃপুনিক কী আছে বলো আমাকে, ভগ্নাংশ দেওয়া আছে। আমরা এটাকে ধারার সাহায্যে, নট জেনারেল ম্যাথে কিন্তু একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা পরে বলছি তোমাদের, যেহেতু কালকে আমাদের পরীক্ষা, আমরা মোটামুটি ভিডিওটা আপলোড করতে হবে, সেই সেন্স থেকে আমরা একটু ফাস্ট করার চেষ্টা করছি। কিন্তু তোমাদের দেখা দিচ্ছি এই পৌনঃপুনিক থাকলে ম্যাথগুলো কী স্টাইলে করতে হয়। দেখো, পৌনঃপুনিক যার উপর আছে বুঝবে সে বারবার আছে, 4-এর উপরও পৌনঃপুনিক আছে, 3-এর উপরও পৌনঃপুনিক আছে। এর মানে হচ্ছে 4 আর 3 এর মাঝখানে যারা আছে তাদের উপরও পৌনঃপুনিক আছে। এটা হচ্ছে একটা বর্ডার, 4-এর উপর আছে, 3-এর উপর আছে। এর মানে হচ্ছে এই পৌনঃপুনিক চিহ্নটা সবার মধ্যে আছে, মাঝখানে যারা আছে তাদের সবার মধ্যে আছে। এর মানে কি 3.0 এটা থাকবে ফিক্সড, এটা নিয়ে কোনো কথা নাই। এই পৌনঃপুনিক মানে হচ্ছে একই জিনিস বারবার থাকা, 403, 403, 403, 403 বারবার থাকবে। এটা হচ্ছে পৌনঃপুনিকের মেন সোর্স। এখন এটাকে তুমি ধারার মাধ্যমে কীভাবে কনভার্ট করবা সেটা হচ্ছে কি তোমাকে দেখাচ্ছি। দেখো, দশমিকের আগারটা কখনো ধারা হয় না, এটা 3+ এক্সট্রা রয়ে যাবে, এটা নিয়ে কখনো কোনো কাজ করবো না। দ্যাট মিনস আমাদের কিছু কিছু ম্যাথের মধ্যে 0 পয়েন্ট সামথিং আছে, তখন তুমি ওই সামথিং নিয়ে কিন্তু কাজ করবা। এই 3 হচ্ছে এক্সট্রা, দশমিকের আগে কিছু থাকলে তাকে এক্সট্রা তুমি রেখে দেবা। তাহলে 3+ আর ভিতরে ব্র্যাকেটে কী হবে 0.0, 403, 403, 403 ডট চিহ্ন, এভাবে চলবে। জাস্ট এটার মধ্যে কিন্তু একটা ধারায় কনভার্ট করা যায়। এটাকে কীভাবে একটু তোমাকে দেখাচ্ছি। দেখো, 3+ 0.0403 এটা ফার্স্ট লিখবো, এরপর 0.0 দিচ্ছি আমরা, এটা আমাদের আগে থেকেই ছিল। যতগুলো পৌনঃপুনিক ততগুলো শূন্য আমি আবার দিব, আবার 403 লিখবো, আবার প্লাস চিহ্ন, আবার 0 পয়েন্ট, আমার এখানে 4টা শূন্য আছে, 4টা শূন্য আবার দিয়ে দেবো। যতগুলো পৌনঃপুনিক ছিল আবার ততগুলো শূন্য দেব। এইভাবে সমগ্র প্রক্রিয়া চলবে। এবার তুমি সাপোজ যেটা করবা, তুমি সাপোজ ক্যালকুলেটর নেবা, এবার তুমি ক্যালকুলেটর নেবা, ক্যালকুলেটরের উপর তুমি দেখবা যে এই যে ক্যালকুলেটর তোমার রয়েছে, এই ক্যালকুলেটরের মধ্যে তুমি গিয়ে জাস্ট এই টার্মটা এবং এই টার্মটা যোগ করবা। যোগ করার পর তুমি দেখবা তোমার পুরোপুরি এই টার্মটা চলে আসছে। যদি তুমি আমাকে বিশ্বাসঘাতক মনে করে থাকো, এখনই চেক করে তুমি নিয়ে নাও যে 3টা যোগ করলে যে অ্যান্সার এটা আসে। মূলত আমার কাজটা হচ্ছে এই জায়গার মধ্যে,
এটাকে আমি ধারার মধ্যে ফেলবো, আর 3+ সবসময় আমার এক্সট্রা থাকবে, মানে বন্ধনের ভিতরের অংশকে ধারার মধ্যে ফেলে দেব। ফার্স্ট এরকম থাকবে, এটাকে আমরা এভাবে লিখব, এরপরে 3কে এক্সট্রা প্লাস আকারে দিব, এরপর আমাদের এই টার্মটা এখানে থাকবে, ঠিক আছে। এরপর এটাকে আমরা এভাবে ভাঙায় লিখব, 3+টা এক্সট্রা, দশমিকের আগে যা থাকবে সবই আমাদের আলাদা করে থাকবে, দশমিকের আগে যা থাকবে সবই হচ্ছে আমাদের এক্সট্রা, আর দশমিকের পরে যা থাকবে তাকে আমি চিন্তা করবো কী হবে, দেখো 0.403, তাহলে 403 মানে 3টা শূন্য, দ্যাট মিনস 3টে শূন্য দেবো। এই শূন্য নিয়ে কোনো কাজ নেই, আমার ফিক্স শূন্য, কারণ এটার উপর কোনো পৌনঃপুনিক ছিল না। যাদের উপর পৌনঃপুনিক তাদের জন্য আমি শূন্যগুলো দেবো, 3টে পৌনঃপুনিক 3টা শূন্য, আবার এই 4টা শূন্য লিখবো, আবার 3টে পৌনঃপুনিক 3টা শূন্য, আবার আর বাড়ানো লাগবে না, কারণ কমপক্ষে 3টি পদ হয়ে গেলে ধারা টেস্ট হয়ে যায়। ওকে, তোমাদের ক্লিয়ার করলাম আমি এটা। এখন আমাদের কী কাজ দেখো, এখন হচ্ছে এই বন্ধনের যে ভিতরের অংশ আছে এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর ধারা, কথা বুঝতে হবে। বন্ধনের যে ভিতরের অংশ আছে এটা কী ধারা বলো আমাকে, অসীম গুণোত্তর। কেন, তুমি দেখো, তুমি এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, দেখবা যে অ্যান্সার আসবে, তুমি এইটাকে যখন এটা দ্বারা ভাগ করবে দেখবে অ্যান্সার সেম আসবে। তাহলে ভাগফল সেম হলে কী ধারা, ভাগফল সেম হলে তোমাকে আমি একটু আগে বলেছি এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর ধারা। কেন, পদসংখ্যা অসীম, কোথায় কি শেষ হচ্ছে কেউ জানে না। তাহলে আমরা লিখবো যেরকম করে, এখানে বন্ধনের ভিতরের অংশটি একটি অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পদ ইকুয়াল, দেখো শুধু এখানে যে 0.0403 এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল, দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটাকে তুমি এটা দ্বারা ভাগ করবা, 0.04টা শূন্য 403, 0.0403 একটু ভাগ করার পর দেখো তোমার অ্যান্সার কি আসছে একটু চেক করি। 0.4টা শূন্য 403 ভাগ হচ্ছে 0.0403, তোমার এখানে অ্যান্সার আসছে 0.001। এর মানে কি দেখো, এই মানটা কিন্তু 1 থেকে ছোট, মানে সে তোমার শর্ত মেনেছে। কোন ধারার, অসীম গুণোত্তর ধারার। যারা অসীম গুণোত্তর ধারার শর্ত মানবে তারা মাসপে কি অসীমতক সমষ্টি দিবে। সেই সেন্স থেকে তুমি শুধুমাত্র এই বন্ধনের ভিতর অংশের মধ্যে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। সুতরাং হচ্ছে আমরা লিখতে পারি S ∞ সমান a/1 - r, কারণ এটা পুরোটা একটা সমষ্টির সূত্র হয়ে যাবে যেহেতু এটা শর্ত মানছে। কিন্তু মনে রাখবা এটা বন্ধনের ভিতর অংশের কাজ, আগে যদি কখনো কিছু থাকে তখন সেটা এক্সট্রা যোগ হয়ে যাবে। এবার তুমি ক্যালকুলেশন করে দেখো তোমার অ্যান্সার চলে আসবে। এর মানটা হচ্ছে কত, 0.0403 1 - 0.001। আমি একটু ডিরেক্ট করছি, তোমরা একটু রাফ করে নিবা। 0.0403 ডিভাইড বাই হচ্ছে 1 - 0.001, অ্যান্সার আসছে 30373 ডিভাইড বাই হচ্ছে 999 তারপর হচ্ছে 0, এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা কিন্তু আর পৌনঃপুনিক পাচ্ছি না, এটা হচ্ছে মূলদী ভগ্নাংশ। স্যার মূলদী ভগ্নাংশ কি, লব এবং হর থাকবে, এটাই হচ্ছে মূলদী ভগ্নাংশ। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে আমরা ক্লাসটা নিয়েছি, ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে আমার ভিডিওটা দেখেছো। আর একটা জিনিস ক্লিয়ার করছি, এভাবেই তোমরা যদি আগামীকালকের পরীক্ষার জন্য কিংবা পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রস্তুতি নিতে চাও, তোমরা এই স্টাইলে কোনো একটা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।